আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর তাগিদ, ফ্যাসিবাদে ব্যবহৃত না হওয়ার শপথের আহ্বান। আসন্ন বাজেটে মেগা প্রকল্পে নতুন বরাদ্দ না রাখার ঘোষণা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় বেশি তহবিলের পরিকল্পনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ, সামাজিক ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষতার নতুন অধ্যায় শুরুর ঘোষণা। এবং আইসিসি নারী টি-20 জন্য বাংলাদেশ দল ঘোষণা, 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে আর কোনো ফ্যাসিবাদ যেন দেশ ও জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে, বাহিনীকে সেই শপথ নিতে বলেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন। সকাল থেকে রাজারবাগ পুলিশ লাইন্স পরিণত হয় শৃঙ্খলা, গর্ব আর সম্মানের এক মিলন মেলা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা আর মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাওয়া পুলিশ সদস্যদের সম্মান জানিয়ে শুরু হয় পুলিশ সপ্তাহের অনুষ্ঠান। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান পুলিশ সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ বাহিনীর দায়িত্বের কথা মনে করে দেন প্রধানমন্ত্রী। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পুলিশ বাহিনীর বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন সরকার প্রধান। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতের কিছু ঘটনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী। পরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ কল্যাণ প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সম্পর্ক হোক। রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূ সহ অতিথিদের চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনার একদিন পর এবার সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। উপহার পেয়ে বিস্মিত আর উচ্ছ্বসিত নতুন দম্পতি। সেই খবর জানাচ্ছেন রাহুল রায়। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনৈতিক ব্যস্ততায় ঘেরা একদিন কাটাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও
ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময়েই হঠাৎ জানতে পারেন একই ভেন্যুতে রয়েছে একটি বিয়ের অনুষ্ঠান। খবরটি শুনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় ব্যস্ততার দেয়াল পেরিয়ে প্রধানমন্ত্রী ছুটে যান সেই আনন্দ আয়োজনে। হঠাৎ করেই নববধূর সামনে উপস্থিত হন তিনি। অপ্রত্যাশিত সেই মুহূর্তে বিস্ময়, আবেগ আর আনন্দে ভরে ওঠে পুরো মিলনায়তন। নববধূকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, খোঁজ নেন পরিবারের সদস্যদেরও। জীবনের বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিক উপস্থিতি স্বপ্নের মতো মনে হয়েছে নবদম্পতি ও তাদের পরিবারের কাছে। প্রাইম মিনিস্টার আপনাদেরকে পাঠাইছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন নবদম্পতির গুলশানের বাসভবনে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার। তাদের হাতে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। উনি আমাকে বলেছে যে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম, আর সেটাই দিতে আসছি। গিফটটা যখন কেনা হয় তখন 3 ধরনের একটা ডিনার সেট তাকে চয়েস করে দেওয়া হয়েছে। সে বলেছে এটা, সেটাই আমরা নিয়ে এসেছি। এবং এটার গিফটে কিন্তু আপনারা গায়ে দেখেছেন যে প্রাইম মিনিস্টার এবং তার ওয়াইফের নাম লেখা আছে। দুজনে মিলেই এটা পৌঁছে দিয়েছে, একটা জুবাইদা রহমান এবং জনাব তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকেও মানুষের আনন্দ অনুভূতিকে এতটা আপন করে নেওয়ার ঘটনায় আবেগ আপ্লুত নতুন দম্পতি। বিয়ের মতো একটা স্পেশাল ডেতে একজন কনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস। এর থেকে তো বড় স্পেশাল হতে পারে না। ঠিক তার পরের দিনে আজকে আমার বাসায় তার পক্ষ থেকে একটা গিফট এসেছে। এখন সেটাও তো আরো অনেক বড় কিছু। এত বিজি স্কেজুলের মধ্যেও উনি আমাদেরকে একটা গিফট পাঠালেন, তো এটা আসলে বলে বোঝানোর মতো না যে এই ফিলিংটা আসলে এটা বলে বোঝানো না। কিন্তু একটা জিনিসই বলবো যে প্রচন্ড স্পেশাল ফিলিং। নবদম্পতি জানিয়েছে তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটি আরো বেশি স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায়। তাদের ভাষায় এটি শুধু একটি শুভেচ্ছা নয়, বরং ভালোবাসা আর মানবিকতার এক বিরল স্পর্শ যা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ১/১১ সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেনা সমর্থিত সরকারের সময় ও শেখ হাসিনার সাথে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে আরও 2 দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আর মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় 21শে জুলাই প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল 1। সাবেক মেয়র ফজলেনুর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 1/11 পট পরিবর্তনের অন্যতম ভূমিকায় ছিলেন বলে অভিযোগ আছে। গত 23শে মার্চ গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডের পর হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে ফেনীর একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরো সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সব কিছুই আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সবকিছু। মোহাম্মদপুরের 9 জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ ফজলেনুর তাপস সহ 28 জন আসামি। তো সেই মামলাটি এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। এই মামলায় আগামী 8ই জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রাথমিকভাবে হাম থেকে মুক্তি মিললেও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে এই রোগ। চিকিৎসকরা বলছেন এ কারণে অন্য ভাইরাস সহজেই শিশুকে আক্রান্ত করতে পারে। হামে আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাবার ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপর জোর দিচ্ছেন তারা। নাজিব বেগ জানাচ্ছেন।
হামের প্রকোপে বিভিন্ন হাসপাতালের চিত্রও এমন। প্রায় সব শিশুর হাতেই ক্যানোলা। ভয় তো পাইছিলাম, অনেক ভয় পাইছিলাম। আবার টঙ্গী মেডিকেলে নিয়ে গেছিলাম, অনেক ডাক্তার দেখানোর পরে কোনো ডাক্তারে মানে খাইতে আসে না। পরে এই যে আবার এই মহাখালীতে নিয়ে এসেছি। আগেও যেরকম আনছি জ্বর এখনো সেরকমই, জ্বর কোনো কমে না। ডোজ দেই, ওষুধ খাওয়াই, জ্বর এই 102-103 এরকম। কালকে আমরা রিপোর্ট করছি, আজকে রিপোর্ট হাতে পাইছি, রিপোর্ট ভালো আছে। পুষ্টিবিদদের মতে শিশুর জন্য ন্যূনতম পুষ্টিকর যে খাবার প্রয়োজন তা পায় না দেশের 65% শিশু। পুষ্টিহীনতা হামে আক্রান্ত শিশুর জটিলতা বাড়ায়। হামে আক্রান্ত হলে শিশুর শরীরে ভিটামিন এ, প্রোটিন এবং জিঙ্কের ক্ষয় হয়। চিকিৎসকরা বলছেন ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হামভাইরাস একটা ইউনিক একটা সমস্যা হচ্ছে, সে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রায় নষ্ট করে ফেলে। তখন দেখা যায় যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশের যে অন্যান্য যে ভাইরাস, যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো ওই রোগীকে সহজেই কাবু করে মারাত্মক আকার ধারণ করে। হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে, অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। চিকিৎসকরা বলছেন মায়ের হামের টিকা না দেয়া থাকায় 9 মাসের কম বয়সী অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেটে মেগা প্রকল্পের চাইতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক কর্মসূচিতে বেশি বরাদ্দ থাকবে। বর্তমান সরকারের স্লোগান অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করা, যাতে অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়। পরাগ আসিম জানাচ্ছেন। অর্থনীতির অনানুষ্ঠানিক খাতে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সক্ষমতা বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের লক্ষ্যে রেইস প্রকল্প বাস্তবায়ন করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট নামের এই প্রকল্পের মাধ্যমে মূলত বেকার তরুণদের হাতে কলমের প্রশিক্ষণ ও কাজে সম্পৃক্তকরণ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা, ছোট উদ্যোক্তাদের অর্থায়ন সহ নানা কার্যক্রম চলছে। PKSF ভবনে প্রকল্পের দ্বিতীয় পর্যায় রেইস 2 এর উদ্বোধন অনুষ্ঠান হয়। বাংলাদেশে ইনফর্মাল সেক্টর 85% এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। আর জিডিপির কত অংশ অনেক ডিবেট আছে, বাট লেটেস্ট এটা 30-এর উপরে। তো সেই ইনফর্মাল সেক্টরকে কেমনে আপনি ফর্মালাইজ করবেন, এবং সেটার একটা বাহন হিসেবে এই প্রজেক্টটাকে আমরা ব্যবহার করছি। What I'd also like to highlight is the integrated approach that RAISE offers. It provides training, mentoring, hands-on learning opportunity as well as access to finance. প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষ অর্থনীতির বাইরে থেকে যাওয়ায় দেশে দারিদ্র্য বেড়েছে, তাই তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনতে হবে। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা। আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আগামীতে বাজেটেও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগীরাও ছিলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নানা নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি জোসেফ বিজয়। একই সঙ্গে শপথ নিয়েছেন 9 মন্ত্রী। শপথ নিয়েই ভাষণে থালাপতি বিজয় বলেন, তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের অধ্যায় শুরু হলো। নিজেকে সাধারণ মানুষ উল্লেখ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগের কথা জানান নতুন মুখ্যমন্ত্রী। শপথ অনুষ্ঠানে ছিলেন ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, ছিলেন অন্যান্য দলের নেতারাও। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। অভিনেতা থেকে নেতা, সিনেমার ঝলমলে দুনিয়া থেকে একেবারে রাজ্য শাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নেমেই করেছেন বাজিমাত। 51 বছর বয়সে নতুন রাজনৈতিক দল
তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকে গড়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক সৃষ্টি করেছেন থালাপতি। এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসে। 234টি আসনের মধ্যে 108টিতে জয় পায় জোসেফ বিজয়ের দল টিভিকে। বিজয় জিতেছেন 2টি আসনে। তবে তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 118 আসন। শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন 116তে আটকে ছিল। নানা নাটকীয়তার পর শনিবার তার দলকে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML আনুষ্ঠানিক সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। দু দলের 2টি করে 4টি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় 120 আসনে। தாமரை இலையில தண்ணியே ஒட்டாது, தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க? চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শপথ বাক্য পাঠ করান। সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় আশপাশের এলাকা। থালাপতির শপথ অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান। বিজয় থালাপতি ছাড়াও রাজ্যের আরও 9 জন বিধায়ক মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ICC নারী টি20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করেছে বিসিবি। 12 জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে টি20 ফরম্যাটে নারীদের সর্বোচ্চ এই আসর। দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে 25 মে স্কটল্যান্ড যাবে টাইগ্রেসরা। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে জ্যোতির দল যাবে ইংল্যান্ডে। 14 জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি20 বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। আমাদের আসলে পাইপলাইনে এরকম পেজগুলো আমরা পাই খুব কম। যেগুলো পাই ম্যাক্সিমাম সময় হয়তো ধরেন ইম্পর্টেন্ট সময় ইনজুরিটা বেশি হয়ে যায়। তারপর আমরা যে পেস বোলার আছে, আমাদের 2টা পেস বোলার আছে, ফারিয়া ইসলাম তৃষ্ণা আর মারুফা আক্তার, সাথে ঋতুমণি আছে আমাদের 3rd পেসার। সো আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বোলার খেলার ইচ্ছা আছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের ভাষণে ন্যাটোর সমালোচনায় পুতিন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অবস্থান ন্যায্য দাবি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট নিয়ে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তিনি বলেন, 70% জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়ে বিএনপির মনোভাবকে প্রত্যাখ্যান করেছে। রাতে চট্টগ্রামে 11 দলীয় জোটের উদ্যোগে গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সেমিনারে বক্তারা ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে প্রতিবাদ জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে 75টি ওয়ার্ডের 2250টি বাড়িতে এডিস মশা নির্মূলে 10 দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দক্ষিণ সিটির প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়, এজন্য সবার অংশগ্রহণ জরুরি। জীবন মরণের ব্যাপার, কাজে এখানে আমি ঘরে বসে একটা রিপোর্ট দিয়ে দিলাম বা কোনো একটা এলাকায় যে নিজের মন করা একটা রিপোর্ট দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নিজের প্রতি ফাঁকি দেওয়া না, এটা মানুষের জীবনকে নিয়ে আপনি খেলা করলেন। কাজে এই বিষয়টা আমি আশা করব যে আপনারা সেটা খেয়াল রাখবেন। বিশ্ব মা দিবসে প্রতি বছরের মতো এবারও গৌরবিনী মা 2026 প্রদান করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে সুপ্রতিষ্ঠিত 11 জন নাগরিকের গৌরবিনী মায়েদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রতিটি সন্তানের পাঠশালা তাদের মা, আর মায়েদের শ্রদ্ধা আর মমতা দিয়ে আগলে রাখাই প্রতিটি সন্তানের দায়িত্ব। জাকি আক্তার জানাচ্ছেন।
পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। 2014 সাল থেকে মাদের সম্মাননা জানিয়ে আসছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর সমাজের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সন্তানদের মাদের দেওয়া হয় গর্বিণী মা সম্মাননা। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী সোমনুর মনির কোনালের মা, অভিনেতা জিয়াউল হক পলাশের মা, রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের মা, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের মা সহ 11 জন মাকে সম্মানিত করা হয়। এখনো পর্যন্ত আমি নিজেকে দুর্লভ সৌভাগ্যবন্ধের একজন মনে করি, কারণ আমার বাবা মা দুজনেই জীবিত আছে। আজকের পুরস্কারটা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সব কিছু এগুলোর আসলে পেছনে আমার মার অবদান। তাদের সন্তানরা বুঝতে পারতেছে তাদের ভেতর দিয়ে কতটা আনন্দ হচ্ছে। আয়োজকরা জানান, মাদের সম্মানিত করতে পেরে গর্বিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের মায়েরা যে আমাদের এই সম্মাননা নিচ্ছেন, তাতে আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল অনেক কৃতজ্ঞ। মা থাকতে বোঝা যায় না মা কি, কিন্তু মা যদি না থাকে তার যন্ত্রণা সেই সন্তান বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়া আর এআইয়ের যুগে সন্তানদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা এখন মায়েদের জন্য চ্যালেঞ্জ বলে জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। কখনোই চায় না তার ছেলেমেয়েরা তাদের চেয়ে কম সম্মানিত হোক। এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। আরও বড় পরিসরে আগামীতে গর্বিণী মা সম্মাননা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের ভাষণে ন্যাটোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থানকে ন্যায্য বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন ন্যাটো জোট ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে। এই অনুষ্ঠান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেলারুশ ও লাওসের প্রেসিডেন্ট এবং মালয়েশিয়ার রাজা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। বগুড়ায় নতুন করে বেড়েছে সবজির দাম। বাজারে সরবরাহ কমে যাওয়াকেই দাম বাড়ার প্রধান কারণ বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে বর্তমান দামে লাভের মুখ দেখছেন সবজি চাষিরা। পাইকারদের অভিযোগ, পথে চাঁদাবাজির কারণে রাজধানী সহ বিভিন্ন এলাকায় সবজির দাম আরও বাড়ছে। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে জহির মুন্না জানাচ্ছেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়ার মহাস্থান। এখানে প্রতিদিন টনকে টন সবজি বেচাকেনা হয়। চলতি সপ্তাহে আগের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম। আলু ও মূলা ছাড়া কোনো সবজিই 50 টাকার নিচে মিলছে না। কচুরমুখী ও সজিনা ডাঁটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকারও বেশি। এতে খুশি সবজি চাষিরা। প্রতি কেজি কালাই 60 থেকে 68 টাকা পর্যন্ত চলতেছে। এভাবে থাকলে দেখা যাচ্ছে যে কৃষকরা, আমরা এই যে মজুরিটা আছে এই মজুরি থেকে কিছু লাভ আশা করা যাবে এই সিস্টেম থাকলে। বাজার অনেক বাড়ছে, ইনশাল্লাহ চাহিদাও আছে, বাজারও বাড়ছে, কিন্তু মাল কমে গেছে। এখন 2200-2400 টাকা বাজার। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার সবজির ফলন কম হয়েছে। এতে বাজারে সরবরাহ কম, আর সে কারণেই তুলনামূলক বেশি দামে বিক্রি করতে হচ্ছে জানান বিক্রেতারা। আবহাওয়ার কারণে বাজার ঊর্ধ্বগতি, সব মালে ঊর্ধ্বগতি। আমি পটল কিনলাম 2800 টাকা মন, শশা কিনলাম আজকে হলে আপনি 2800 টাকা মন। ফুলকপি কিনলাম আর মূলা কিনলাম। ফুলকপি কিনলাম সর্বপ্রথম সকালবেলার বাজার হচ্ছে 1800 থেকে 1800 এবং 1700, আর মূলা কিনলাম আপনার সর্বোচ্চ মূল্যে, ভালো মূল্যে 1100 টাকা। অন্যদিকে সবজি ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সবজি পরিবহনের পথে চাঁদাবাজির কারণে খরচ বেড়ে যাচ্ছে। বগুড়া থেকে ঢাকায় যেতে নিম্নত 2000 টাকা চাঁদা দিতে হয়, 2 থেকে 3000। তাহলে পার কেজিতে 5 টাকা কিন্তু এমনিতে বেশি পড়ে যায় খরচা। রাস্তায় ক্রেন খরচ বেশি, বর্তমানে তেলের দাম বেশি,
ভাড়া ভুড়ো বেশি, এবারে পুলিশের গাড়ির ওপর কিছু চাঁদা আছে। ঐতিহ্যবাহী এই বাজারে দৈনিক সবজি বেচা কেনা হচ্ছে প্রায় 5 কোটি টাকার উপরে। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঋতুচক্রে যখনই বর্ষা, উপকূলবাসীর তখন নির্ঘুম রাত জাগা। সাগরের লোনা জলের আগ্রাসনে যুগের পর যুগ এই জনপদে চলছে ভাঙা গড়ার করুণ চিত্র। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝড় জলোচ্ছ্বাস বাড়ার পাশাপাশি টেকসই বাঁধ না থাকায় বর্ষার আগমনী বার্তায় আতঙ্ক জেঁকে বসে উপকূলবাসীর মনে। আগ্রাসী সাগর পাড়ের এমন অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে প্রশাসনের দিকে তাকিয়ে উপকূলের অসহায় হাজারো মানুষ। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সররাজ মানিক। বাংলাদেশ কাগজে কলমে 6 ঋতুর দেশ হলেও জলবায়ু পরিবর্তনে সেই ঋতুচক্রে ঘটেছে চন্দ্রপতন। বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, হুমকিতে উপকূলীয় জনপদ। জোয়ারের পানি একটু বাড়লেই অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করে লবণাক্ত পানি। নষ্ট হচ্ছে জমির ফসল, দীর্ঘ হচ্ছে উপকূলবাসীর সুখ গাথা। দাবি হচ্ছে যে একটাই টেকসই বেড়িবাঁধ। আর বেরিবার না বালা করে দিলে আর আল্লাহর হাতে লাখে শুকরিয়া আর আল্লাহর অজগর দিয়ে মানে মারার বন্ধ হলে আল্লাহর হাতে পানি বড়ন মঞ্চ আর একদম বান্ধব কই রাখতে বাচ্চা দুবাচ্চা জোট দিয়ে এদের মা না বালে ওইটাই পানি গেলে কোথা আছে হনো তাকি আর আইতাম না তাকি বেড়িবাঁধ সুরক্ষা সহ উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ। যার পরিপ্রেক্ষিতে পরিবেশ যদি আমরা পরিবেশকে উন্নত করতে পারি তাহলে পরে এই ঘূর্ণিঝড় মতো পলায়ন করি বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলা আমাদেরকে খুব বেশি আঘাত করতে পারবে না। যে একমাত্র টেকসই উন্নত মানের প্রযুক্তি সমৃদ্ধ একটি বেড়িবাঁধ, এবং এটা হলে উপকূলের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, উপকূলের ঘূর্ণিঝড় কেন্দ্রিক যে ক্ষয়ক্ষতি হয় সেটা থেকে মানুষ রক্ষা পাবে। শুধু জনপদেই নয়, কার্যকর পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে উন্নয়ন প্রকল্পও। প্রতি বছরই এরকম বর্ষা মৌসুম আসলে আমাদের এলাকার জনসাধারণ ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হয়। দ্রুত এই উপকূলীয় অঞ্চলে একটি টেকসই বেড়িবাঁধ তথা সুপার ডাইক নির্মাণের জোর দাবি জানাচ্ছি। বেড়িবাঁধ সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দুর্যোগের আগে থেকে প্রস্তুত করা, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সময় তাদেরকে সার্বিক সহযোগিতা এবং ক্রিয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনেরই আছে এবং জেলা প্রশাসন সেভাবে নির্দেশনা প্রদান করা আছে। কার্যকর উদ্যোগে উপকূলের বিপন্ন পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সুধীজনদের প্রত্যাশা। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানি বৃদ্ধি পেয়েছে, আর তাতে করে বছরের পর বছর বসতি হারাচ্ছে এই উপকূলের মানুষগুলো। তারা সবাই জলোচ্ছ্বাসের কারণে বা ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু উদ্বাস্তু হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে অনেকে। ইতিমধ্যে অনেকের বসতি হারিয়ে গেছে নদীগর্ভে। অসহায় মানুষগুলো সরকারের সহযোগিতা কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলগাটা উপকূল থেকে সরওয়ারাজ মানিক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। গত 7 মাসে আড়ংয়ের ব্রিং ইয়োর ওন ব্যাগ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় 47 লাখ কাগজের ব্যাগ সাশ্রয় হয়েছে, যা 6000 গাছের সমতুল্য বলে জানিয়েছেন ব্র্যাক এন্টারপ্রাইজের এমডি তামারা হাসান আবেদ। ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই 7 মাসে পেপার ব্যাগ বিক্রির মাধ্যমে প্রায় 2,90 লাখ টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি। এই টাকা ব্র্যাকের 3টি গুরুত্বপূর্ণ উদ্যোগে ব্যয় করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যাকের আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন ইনিশিয়েটিভের মাধ্যমে 40,000 নারীকে 80,000 চারা প্রদানের জন্য 1 কোটি টাকা, বরেন্দ্রভূমিতে পানি সমস্যা সমাধানে 50 লাখ টাকা ও মিশন গ্রিন বাংলাদেশ প্রজেক্টে 50 লাখ দেবে প্রতিষ্ঠানটি। তামারা বলেন, পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাগজের ব্যাগের ব্যবহার কমানো ও রিইউজেবল পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে আড়ংয়ের এই উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সমালোচনা ও বিভিন্ন আউটলেটে বিক্রয় কর্মীদের হেনস্থার ঘটনাগুলো উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন তামারা হাসান আবেদ। ওনারা চেয়েছে আরং ঝামেলা ক্রিয়েট হোক এবং ঝামেলা লেগে থাকুক, এবং এই উদ্দেশ্য নিয়েও বিভিন্ন মানুষ এসছে। ইচ্ছা মতো আরংয়ের কন্টেন্ট বানিয়েছে, হোয়াট এভার ইজ গোয়িং টু সেল
রাইট, এবং তারা টাকাও উপার্জন করেছে। প্রতিটা জিনিস সহ্য করেছি এই পুরা ঈদ উল ফিতর এবং রোজার পিরিয়ড। আমরা কোনো টু শব্দ করিনি, কারণ আমাদের সবসময় প্ল্যান ছিল যে আমরা যখন সময় হবে আমরা আমাদের সব কিছু, আমরা আমাদের প্ল্যান পরিকল্পনা সব কিছু আমরা সবাইকে জানাবো। ফেনীতে আদালত চলাকালে বিচারকের সামনে বিষ পান করেছেন এক নারী বিচার প্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এই ঘটনা ঘটে। আদালতের পেশকার জসিমউদ্দিন ও বাদীর আইনজীবী জানান, বিচার প্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে 2025 সালে বিয়ে করেন 4 সন্তানের পিতা ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের 29 জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার মামলা শুনানিতে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্ণফুলী নদী রক্ষায় চট্টগ্রামে 3 দিনের সামাজিক আন্দোলনের সমাপনীতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত হয়েছে। সাম্পান খেলায় প্রথম হয়েছেন কর্ণফুলী চর পাথরঘাটা বড় সাম্পান সমিতির মোজাম্মেল মাঝির দল, দ্বিতীয় হয়েছেন শিকলবাহার ওহিদিয়া কাশেম মাঝি ও তৃতীয় হয়েছেন চর পাথরঘাটার রনি মাঝির দল। খেলায় 11টি দল অংশ নেন। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও এই সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের সাবেক ভিসি প্রফেসর মোজাম্মেল হক। বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলিউর রহমান সহ অন্যরা। সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এবং গেটস ফাউন্ডেশনের সহায়তায় জেন্ডার চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক GCN আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে ট্রান্সফর্মিং ওয়ার্কপ্লেসেস ড্রাইভিং ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারিং অ্যাকশন শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করা হয়। দেশে বেসরকারি খাতে জেন্ডার সমতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন অংশীজনকে একত্রিত করতে কাজ করেছে জেন্ডার চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক। অনুষ্ঠানে তাদের একটি গবেষণার ফলাফল তুলে ধরা হয়, যেখানে নারীদের কাজের প্রশিক্ষণের কম সুযোগ সহ নানা বৈষম্যের চিত্র উঠে এসেছে। সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ অ্যাডভাইজার ডক্টর সাজেদা আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গেটস ফাউন্ডেশনের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপমা আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA অধ্যাপক ডক্টর মেলিতা মেহজাবিন, ইউনিলিভার বাংলাদেশের CEO ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান সহ অন্যরা। রাজধানীতে উদ্বোধন হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ। সকালে স্কাট অ্যান্ড লেডিস ক্লাবে নৌ পরিবহন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম MP। অনুষ্ঠানে জীবন রক্ষাকারী ও অগ্নি নির্বাপক সরঞ্জাম ব্যবহারের উপর একটি সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। আয়োজনে সভাপতিত্ব করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ শফিকুল বাড়ি। উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান MP। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিদর্শন কার্যক্রম, আলোচনা সভা এবং নৌযান নিরাপত্তা বিষয়ক প্রচারণার কথা জানান আয়োজকরা। লায়ন্স জেলা 315B4 বাংলাদেশের 29তম বার্ষিক জেলা কনভেনশন 14 ও 15 মে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান লায়ন ইমতিয়াজ ইসলাম। সাংবাদিক হাসান আকবরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন শাহিদুল ইসলাম সহ অন্যরা। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর তাগিদ, ফ্যাসিবাদে ব্যবহৃত না হওয়ার শপথের আহ্বান। আসন্ন বাজেটে মেগা প্রকল্পে নতুন বরাদ্দ না রাখার ঘোষণা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় বেশি তহবিলের পরিকল্পনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ, সামাজিক ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষতার নতুন অধ্যায় শুরুর ঘোষণা। এবং ICC নারী T20-র জন্য বাংলাদেশ দল ঘোষণা, 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।